আজকে আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা 30টা জাবেদা শিখব। আর প্রথম ক্লাসে আমরা বাংলাগুলার মানে বেসিক যে টপিকগুলো ইয়াগুলো আছে, হিসাবগুলো আছে, এগুলো বাংলাগুলো ইংরেজি টার্মগুলো মুখস্থ করছি বা শিখছি। আজকে আমরা দ্বিতীয় ক্লাসে শুধুমাত্র 30টা জাবেদা শিখব। এগুলো সবাই পারো, মানে বাংলাগুলো সবাই পারো, জাস্ট আমি ইংরেজিগুলো তোমাদেরকে শিখিয়ে দেব। তো দেন শুরু করি। আচ্ছা, প্রথম জাবেদাটা তো সবাই পারো নাকি? বলছে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে। এটা জাবেদা তো সবাই পারেন। এটা জাবেদা কি বলো তো? এটা জাবেদা হচ্ছে নগদান ডেবিট, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমরা যে শিখছি না নগদের আমরা ইংরেজিতে কি বলবো? ক্যাশ। তাহলে ক্যাশ ডেবিট। আর মূলধনকে আমরা ইংরেজিতে কি বলবো? ক্যাপিটাল। তাহলে ক্যাপিটাল ক্রেডিট। তাহলে ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। যারা কথা বলতেছেন না, কষ্ট করে কথা বলেন, তাহলে আপনারই ভালো হবে, শিখাটা মজবুত হবে। চুপ করে বসে থাকলে লাভ হয় না। তাহলে তো তুমি ইউটিউব থেকে কয়েকটা ভিডিও দেখলেই হয়। আমার কাছে টাকা দিয়ে ফাইট করা কী দরকার? তুমি আমার সাথে কথা বলবা, কোনো জায়গায় না বুঝলে বলবা, তাহলে তোমার লাভ হবে। আর নাহলে তুমি শুধু শুধু টাকা দিয়ে ফাইট করার দরকার নেই, ইউটিউব থেকে ভিডিও কয়েকটা দেখলে হবে। আচ্ছা, তাহলে নগদান ডেবিট, মূলধন ক্রেডিট। তাহলে নগদকে আমরা কীভাবে বলতে পারি? ক্যাশ। তাহলে ক্যাশ ডেবিট। আর মূলধনকে আমরা বলি যে ক্যাপিটাল, তাহলে ক্যাপিটাল ক্রেডিট। ক্যাশ হচ্ছে মানে নগদ হচ্ছে একটা সম্পত্তিবাচক হিসাব। হিসাব সমীকরণ প্রভাবিত 9 10 থেকে শিখে আসছো। তাহলে ক্যাশ ডেবিট মানে হচ্ছে নগদ বাড়ছে, এ বৃদ্ধি। আর ক্যাপিটাল ক্রেডিট মানে হচ্ছে যা মালিকানা সত্ত্ব বাড়ছে, তাহলে ওই বৃদ্ধি। প্রথম জাবেদাটা সবাই বুঝছেন? আচ্ছা আচ্ছা, তারপরে যদি আমরা কখনো সম্পত্তি দিয়ে ব্যবসা শুরু করি, ধরো আসবাবপত্র দিয়ে ব্যবসা শুরু করি বা অন্যান্য সম্পত্তি নিয়ে যদি ব্যবসা শুরু করি, তাহলে আমরা ওই অ্যাসেটটাকে ডেবিট করব আর মূলধনকে ক্রেডিট করব। যেমন আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলে আমরা কি করতাম বলো তো জাবেদা? আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আসবাবপত্রকে আমরা বলবো যে অ্যাসেট ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট। মানে যে সম্পত্তি হোক ওই সম্পত্তির নামকে বলবো যে ডেবিট আর ক্যাপিটাল হচ্ছে ক্রেডিট। আচ্ছা, তারপরে আমাদের 3 নম্বর জাবেদা। 3 নম্বর জাবেদা বলছে যে নগদে যদি সম্পত্তি আমরা ক্রয় করি, তাহলে সম্পত্তি ক্রয় করলে তখন কি ক্রয় হিসাব লিখি নাকি ওই সম্পত্তির নাম লিখি আমরা? ধরো আসবাবপত্র ক্রয় করলে কি আমরা ক্রয় হিসাব বলি? ক্রয় বলি না, আমরা তখন বলি যে আসবাবপত্র হিসাব ডেবিট। আর নগদে হলে নগদান ক্রেডিট, ব্যাংকে হলে ব্যাংক ক্রেডিট, আর মানে বাকিতে হলে তো আমরা দেনাদার করবো। আচ্ছা, তাহলে আমরা যদি সম্পত্তি কিনি তাহলে বলবো যে ওই সম্পত্তিটা ডেবিট, দ্যাট মিনস অ্যাসেট ডেবিট। আর নগদ টাকা গেছে তো তাহলে নগদান ক্রেডিট। যদি ব্যাংকে যেত তাহলে ব্যাংক ক্রেডিট হইতো। 3 নম্বর যাবাটা তো সবাই বুঝছো ভাই? এইগুলো কিন্তু সহজ, এত আহামরি কঠিন না, জাস্ট একটু প্র্যাকটিসের বিষয়, আর আহামরি কিছু নাই। আচ্ছা, আমরা যদি কোনো এখানে একটা জিনিস খাতায় লেখেন অন অ্যাকাউন্ট মানে বাকিতে, অন ক্রেডিট ও বাকিতে। অন অ্যাকাউন্ট শব্দটা বেশি পাইবা, ক্রেডিট শব্দটা কম পাইবা। অন অ্যাকাউন্ট মানে বাকিতে। যদি কোনো লেনদেনে দেখেন যে অন অ্যাকাউন্ট লেখা আছে, তাহলে তোমারে বুঝে নিতে হবে যে এই লেনদেনটা বাকিতে আছে। তুমি আবার খুশি হয়ে যাও না, আমি এখানে কিন্তু তোমাদের ইংরেজিগুলোর পাশে বাংলা দিছি, তোমার পরীক্ষা কিন্তু বাংলা দিবে না, বুঝছেন কি না? শুধু ইংরেজিতে কোশ্চেন হবে। মানে তোমার কথা হচ্ছে আরে ভাইয়া তো লিখে দিচ্ছে, পরীক্ষাতে তো আসবো পাশে দিয়ে বাংলা সাইড নোট, পাশে দিয়ে কিন্তু বাংলা থাকবে না, তোমার বুঝে নিতে হবে ইংরেজিটাই। কোশ্চেনও ইংরেজিতে হবে, আনসারও ইংরেজিতে করতে হবে। আবার অনেকে বল আল্লাহ ইংরেজিতে আনসার করতে হবে, আমি তো পারবো না। ইংরেজিতে হিসাব বিজ্ঞান, বাংলা তো না সহজ। আচ্ছা, তাহলে আমরা যদি কখনো বাকিতে সম্পত্তি ক্রয় করি, তাহলে আমরা বলবো যে অ্যাসেট ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। অ্যাকাউন্ট পেয়েবল কি বলতো? পানাদার, পদ হিসাব বা পানাদার যেটাই বলেন, সমস্যা নেই, বা ক্ষয় খতিয়ানের জের। তারপর হচ্ছে 5 নম্বর জাবেদাটা বলো তো, ফর এক্সপেন্স ইন ক্যাশ। আমরা যে কোনো ধরনের যদি খরচ করি ওই খরচটা হবে ডেবিট আর নগদান হবে ক্রেডিট, যদি নগদে দিই আর কি। যদি ব্যাংকের মাধ্যমে টাকাটা দিই তাহলে ব্যাংক ক্রেডিট হবে। যদি আমরা টাকাগুলো বকেয়া রাখি, বাকি রাখি, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল হবে ক্রেডিট। তাহলে আমরা যে কোনো খরচ ওই খরচটাকে ডেবিট করব। ধরো রেন্ট হতে পারে, মানে যে কোনো ধরনের খরচ আমরা ওই খরচটাকে বলবো যে ডেবিট আর ক্যাশ ক্রেডিট। স্যালারি হতে পারে, রেন্ট হতে পারে, এরকম যে কোনো ধরনের খরচকে আমরা বলবো যে ডেবিট। আর ক্যাশ যদি নগদে দিই তাহলে ক্যাশ ক্রেডিট, ব্যাংকে দিলে ব্যাংক ক্রেডিট, আর যদি আমরা বকেয়া রাখি তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। বুঝছেন এতটুকু? আমি বাংলা সাইড নোটগুলো দেওয়ার একটাই মানে উদ্দেশ্য, যাতে তোমার ধরতে সুবিধা হয়। সামনে থেকে যে অঙ্কগুলো করবো ওইগুলাতে বাংলা সাইড নোট থাকবে না। 3-4টা ক্লাস যখন পাস হবে না, তখন তোমরা বাংলা কিছুই থাকবে না পুরো ক্লাসের মধ্যে, পুরোটা ইংরেজি থাকবে। প্রথমে জাস্ট আমি তোমার ধরে দেওয়ার জন্য বাংলাগুলো সাইড নোট হিসেবে দিলাম। বুঝছেন এতটুকু 5 পর্যন্ত? প্রথম 4-5টা ক্লাস পরে তুমি এমনিতেই অ্যাকাউন্টিং ধরতে পারবা ইংরেজি,
তোমরা মনে করেন না আহমরি কঠিন কিছু। আচ্ছা, তারপর হচ্ছে 6 নম্বর জাবেদাটা দেখেন ফর প্রিপেড। এখানে প্রিপেড মানে মনে রাখবা সব কিছু অগ্রিমকে প্রিপেড বলে, অগ্রিমকে প্রিপেড বলে। তাহলে ফর প্রিপেড এক্সপেন্স আমরা তো জানি অগ্রিম খরচ হচ্ছে আমাদের জন্য সম্পদ, অগ্রিম খরচ হচ্ছে যে আমাদের জন্য সম্পদ, কেমন? আচ্ছা, নগদ অগ্রিম খরচ যদি আমরা পরিশোধ করি, আচ্ছা এখানে এ হবে না, এ এল হবে না, এখানে এ হবে, কেমন? এ বৃদ্ধি হবে, ভুল আসছে। আচ্ছা, ফর প্রিপেড এক্সপেন্স ইন ক্যাশ আমরা যদি নগদে কোনো অগ্রিম খরচ দিই, অগ্রিম খরচ যদি পরিশোধ করি, তাহলে প্রিপেড এক্সপেন্স ডেবিট হবে আর ক্যাশ ক্রেডিট হবে। এখানে হিসাব সমীকরণের প্রভাব হবে হচ্ছে এ বৃদ্ধি এ হ্রাস। এখানে জাস্ট এটা একটু ইয়া করেন, কারেকশন করেন, কেমন? এখানে এ বৃদ্ধি আর এ হ্রাস হবে। তাহলে অগ্রিম যদি কোনো খরচ করি আমরা, ওটা হবে যে প্রিপেড এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট হতে আচ্ছা অগ্রিম খরচ করলে তো ক্যাশ ক্রেডিট হবে। তাহলে প্রিপেড এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, এটা যা বাংলা যাবে দেখি অগ্রিম খরচ ডেবিট নগদান ক্রেডিট। তাহলে ওই অগ্রিম খরচকে আমরা বলবো যে প্রিপেড এক্সপেন্স, আর ক্যাশের নগদের বলবো যে আমরা ক্যাশ, কেমন? আচ্ছা 7 বুঝছেন? আচ্ছা, তারপর 8 নম্বরে আসেন। 8 বলতেছে ফর প্রিপেড এক্সপেন্স ইন স্যাক অর ব্যাংক। আচ্ছা, আমরা যদি প্রিপেড এক্সপেন্স মানে অগ্রিম কোনো খরচকে যদি নগদের মানে ব্যাংকে দিই অথবা স্যাকের মাধ্যমে দিই, তাহলে হচ্ছে প্রিপেড এক্সপেন্স ডেবিট হবে, ব্যাংক ক্রেডিট হবে। আর এটারও সমান এই যে হিসাব সমীকরণের প্রভাব এ বৃদ্ধি এ হ্রাস হবে, কেমন? এল থাকবে না এখানে। আচ্ছা, এটার বাংলা জাবেদা কি বলতো? অগ্রিম খরচ ডেবিট ব্যাংক ক্রেডিট, অগ্রিম খরচ ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। তো অগ্রিম খরচকে তো আমরা প্রিপেড এক্সপেন্স বলতেছি, আর ব্যাংক তো ব্যাংকে। 7 নম্বর জাবেদা বুঝছেন? আচ্ছা, এবার 8 নম্বর জাবেদা আসেন। 8 নম্বর জাবেদা বলতেছে যে ফর ক্যাশ পারচেজ। আচ্ছা ফর ক্যাশ পারচেজ মানে হচ্ছে যে এখানে বুঝাতে যাচ্ছে নগদে পণ্য যদি আমরা ক্রয় করি, তাহলে আমরা জাবেদা দিব হচ্ছে যায় পারচেজ ডেবিট আর ক্যাশ ক্রেডিট। পারচেজ মানে হচ্ছে ক্রয়, এখানে নগদে ক্রয় জাবেদা আমরা কি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো ক্রয়কে তো আমরা পারচেজ বলি, তাহলে পারচেজ ডেবিট, আর নগদকে তো আমরা ক্যাশ বলি, তাহলে ক্যাশ ক্রেডিট। পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট। আর পারচেজ যেহেতু খরচ, তাহলে হচ্ছে ই বৃদ্ধি, আর খরচ বৃদ্ধি হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, এটা তো আমরা জানি। আর ক্যাশ যেহেতু ক্রেডিট, তাহলে এ হ্রাস। বুঝছেন এতটুকু? আর বুঝছো? আচ্ছা, তারপরে হচ্ছে যাই 9 নম্বর দেখেন। 9 নম্বর বলতেছে যে ফর ক্রেডিট পারচেজ। ফর ক্রেডিট বা অন অ্যাকাউন্ট মানে আমি তোমাদেরকে একটু আগে বলছি, বলো তো কি ফর ক্রেডিট বা অন অ্যাকাউন্ট মানে কি? এটাকে নগদে নাকি বাকিতে? বাকিতে। তাহলে বাকিতে যদি পণ্য ক্রয় করি আমরা কি জানি? প্রাপ্য হিসাব ক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, ঠিক না? তো ক্রয়কে তো আমরা লিখবো যে পারচেজ ডেবিট, আর পাওনাদারকে আমরা লিখবো হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। বুঝছেন? তাহলে পারচেজ ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। আর তোমার যদি বেশি কষ্ট হয় শীটটা ছাপাই পাশে দিয়ে তুমি বাংলা জাবেদাটাও লিখে ফেলবা, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে তোমার বুঝতে আরও সুবিধা হবে। কারো যদি বুঝতে একটু কষ্ট হয় বা একটু বিরক্ত লাগে, আনইজি লাগে, তুমি পাশে দিয়ে এখানে যে জায়গাটা রাখছি না প্রিন্ট করার পরে এই জায়গাটার মধ্যে তুমি বাংলা জাবেদাটা লিখে ফেলবা, তাহলে তোমার ধরতে আরও সুবিধা হবে। তবে আমার মনে হয় না এত আহামরি কঠিন কিছু, মানে ধরতে অসুবিধা হওয়ার মতো। আচ্ছা, কারণ এখানে তো আমি সবই পারি, জাস্ট কয়কে পারচেজ বলতেছে আর পানাদারকে অ্যাকাউন্টস পেয়েবল বলতেছে, এটাই তো জাস্ট, আর তো কিছু না। জাবেদা তো তোমরা পারোই। আর এখানে যে জাবেদাগুলো এগুলো ইন্টারেরও না, 9-10-এ বলা যায়। আচ্ছা, তারপরে আসেন বলছে ফর পারচেজ রিটার্ন ইন ক্যাশ। নগদে ক্রয় করা মালগুলো যদি আমরা ফেরত দিই তাহলে কি হবে? তাহলে হবে যে আমরা যদি নগদে, সাধারণত ফেরত করা মাল নগদে হয় না, বাকিতে হয়। তবুও ধরে নিলাম যে ওই যে পণ্যগুলো আমরা ফেরত দিছি এগুলো নগদে কিনছিলাম, তাহলে আমরা যদি পণ্য ফেরত দিয়ে দিই আমাদের টাকা ব্যাক দিবে, তাহলে নগদান হিসাব ডেবিট, তাহলে ক্যাশ ডেবিট। আর ক্রয় ফেরত ক্রেডিট, তাহলে পারচেজ রিটার্ন ক্রেডিট। আর যদি সাধারণত রিটার্ন বলতে বাকিতে ক্রয় করা পণ্য বা বিক্রয় করা পণ্যই রিটার্ন হয়, ওই ক্ষেত্রে আমরা কি করব? ওই ক্ষেত্রে আমরা এখানে ডেবিট হবে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, পারচেজ রিটার্ন ক্রেডিট। এখানে তোমরা জাবেদাটা কষ্ট করে লিখতে পারো। যদি নগদে ক্রয় করা মাল যদি ফেরত দিই তাহলে জাবেদা হচ্ছে নগদান ডেবিট আর ক্রয় ফেরত ক্রেডিট। তাহলে নগদকে আমরা বলবো যে ক্যাশ, আর কি বলে ক্রয় ফেরতকে আমরা বলবো যে পারচেজ রিটার্ন। আর যদি ধারে বা বাকিতে ক্রয়কৃত মাল যদি ফেরত দিই তাহলে তো আমরা যখন পণ্যগুলো ফেরত দিয়ে দিব তখন তো পাওনাদার কমে যাবে, তাহলে পাওনাদার হিসাব ডেবিট, এই যে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট।
আর কি পারচেজ রিটার্ন রিটার্ন মানে কয় ফেরত ক্রেডিট থাকবে। তাহলে 10 নাম্বার আর 11 নাম্বার জাবেদা বুঝছো কিনা? সাধারণত 10 নাম্বার জাবেদা ব্যবহার করা হয় না, সাধারণত 11 নাম্বার জাবেদাই বেশি পাইবা। ধারে কয় বলতে মানে কয় ফেরত যখন করে তখন ধরেই নেওয়া হয় এটা বাকিতে কয় করা পণ্য আমরা ফেরত দিলাম। 10 নাম্বার জাবেদাটা কম ব্যবহার করা হয়। 10-11 ক্লিয়ার? আচ্ছা স্যার 10 নাম্বারটা আবার বুঝিয়ে দিলে ভালো হতো। 10 নম্বর জাবেদা ধরো তুমি নগদে যে পণ্যগুলা কিনছো, ধরো তুমি দোকান থেকে একটা জামা কিনলা, তো তুমি দেখলে যে ওরে জামাটা তো আমার সিরা দিয়ে দিছে, তখন তুমি দোকানে যাই কি করবা? আপনার জামা আপনি রাখি দেন, আমার টাকা আমারে দিয়ে দেন, এটা বলবা না? এটাই তো বলবা। তো ওই জাবেদাটা কি হবে? যখন তুমি ক্রয় করছো তখন তুমি জাবেদা কি দিছ? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এটা দিছ না? আর যখন তুমি পণ্য ফেরত দিবা তখন জাবেদা কি হবে? তখন জাবেদা হবে যে তোমার টাকা তোমারে দিয়ে দিবে না, তোমার টাকাগুলো তো তোমারে ব্যাক দিয়ে দিবে, তাহলে নগদান ডেবিট। আর ক্রয় ফেরত দিয়ে দিচ্ছ না, মানে ক্রয় করা পণ্যগুলো ফেরত দিচ্ছ না, তাহলে এটা জাবেদা কি হবে? ক্রয় ফেরত ক্রেডিট। নগদান ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। যে কোশ্চেন করছেন সেই বাংলা জাবেদাটা বুঝছেন? নগদ টাকা বাড়বে, নগদান ডেবিট, মানে ক্রয় করা পণ্য ফেরত দিচ্ছে, তাহলে ক্রয় ফেরত ক্রেডিট। এতটুকু বুঝছেন? জি স্যার। আচ্ছা, এবার নগদের আমরা বলতেছি ক্যাশ, আর ক্রয় ফেরতকে আমরা বলছি পারচেজ রিটার্ন। এবার বুঝছেন? নগদকে বলতেছি ক্যাশ, আর ক্রয় তো পারচেজ, আর ক্রয় ফেরত হচ্ছে পারচেজ রিটার্ন। এবার বুঝছেন? 10 নম্বর যাবে। আচ্ছা, আর যদি বাকিতে ক্রয় করা পণ্য ফেরত দিতাম, তাহলে ক্যাশের জায়গাতে হয়ে যেত অ্যাকাউন্টস পেয়েবল, পাওনাদার হইতো। আরে ক্যাশের জায়গায় হইতো যে অ্যাকাউন্টস পেয়েবল বা পাওনাদার। বুঝছেন? এতটুকু বুঝছো কিনা বলো? আচ্ছা, তোমরা যাদের বুঝতে অসুবিধা হয় তাদের একমাত্র পরামর্শ হচ্ছে পাশে দিয়ে বাংলা জাবেদাটা লিখে ফেলবা। বাংলা জাবেদা তো পারেন, আর বাংলাটা আমি তো বলেই দিলাম, পাশে দিয়ে সাইড নোটেতে বলে দিলাম যাতে করে তোমার ধরতে সুবিধা হয়। তবুও না সমস্যা থাকলে আমি প্রতি মাসে 12টা ক্লাসের মধ্যে একটা সলভ ক্লাস দিব, একটা বা দুইটা। ওই সলভ ক্লাসে আপনার যত সমস্যা সব সলভ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে 10 ক্লিয়ার? 10 বুঝছেন? আচ্ছা, এরপর হচ্ছে 11তে আসেন। 11তে বলছে যে ফর পারচেজ রিটার্ন অফ ক্রেডিট পার্স। আচ্ছা দাঁড়ে বাবা, আচ্ছা 11 তো মাত্রই বুঝলাম, সরি। 12তে আসেন। 12তে বলছে যে ফর ক্যাশ ইনকাম। আচ্ছা, ধরো তুমি সার্ভিস দিলা, সহজ কথা হচ্ছে তুমি বিক্রয় করলে আর কি। আচ্ছা, এখানে নগদে আয়ের, এখানে সাইড নোটটা এভাবে লিখবেন, নগদে বিক্রয়, বাংলা এটা লিখবা কেমন? নগদে বিক্রয় লিখবা। আচ্ছা, নগদে বিক্রয় জাবেদা বলেন তো, নগদে বিক্রয় জাবেদা কি? নগদান ডেবিট, নগদে বিক্রয় জাবেদা বলো তো? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো নগদের আমরা ক্যাশ লিখলাম, বিক্রয়কে আমরা ইনকাম বললাম। বুঝছেন কিনা? বা ইনকাম না লিখে আরো সুন্দর করে লিখতে পারেন যে সেলস রেভিনিউ লিখতে পারেন, বা শুধু সেলস লিখতে পারেন, কেমন? ইনকাম না লিখে সেলস রেভিনিউ লিখলে ভালো, বেশিরভাগ বইতে সেলস রেভিনিউ লিখছে, ঠিক আছে? তাহলে ক্যাশ ডেবিট আর বিক্রয় হচ্ছে সেলস রেভিনিউ ক্রেডিট। বুঝছেন? 12 বুঝছো কিনা? আচ্ছা, 12 পরে জাবেদাটা কি হবে বাকিতে বিক্রয় ক্ষেত্রে? বলো তো কি চেঞ্জ হবে বাকিতে বিক্রয় ক্ষেত্রে? জাবেদাটা কি বলতে পারবা? বাকিতে বিক্রয় ক্ষেত্রে জাবেদা কি হবে? অনুমান করে বলো, সমস্যা নাই। দেনাদার ডেবিট, দানাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এবার এটা ইংরেজি কি হবে? ইংরেজি কি হবে? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস রেভিনিউ ক্রেডিট। আচ্ছা, তাহলে দেখেন আমরা এই যে লিখলাম নগদে বিক্রয়ের ক্ষেত্রে তো আমরা লিখলাম কেমন? ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। আচ্ছা, আর যদি আমরা ওই যে বাকিতে বিক্রয় করি তাহলে যাবে দেওয়া হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর সেলস রেভিনিউ বা শুধু সেলস ক্রেডিট, ঠিক আছে? এখানে আপনি আরও বলতে পারেন, আইও বলতে পারেন। আর এখানে যে পাশে দিয়ে যে আমি হিসাব সমীকরণের প্রভাবগুলো দিছি না, এটা পরীক্ষায় তোমার দেওয়া লাগবে না, আমি জাস্ট তোমার বোঝার জন্য দিছি। তাহলে 13 আর 14 নাম্বার ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, না বুঝলে কিন্তু বলি, এটা কিন্তু বেসিক পার্ট। এখানে না বুঝে চুপ করে বসে থাকা মানে একদম বোকার মতো কাজ হবো। পরবর্তীতে তো আমি যখন তোমার অন্য অঙ্কগুলো করাতে যাবো, তখন তুমি যদি বলো যে ভাইয়া এই যে নগদের ক্যাশ কিনলে করলো,
তারপর বিক্রয়ের সেলস রেভিনিউ কেন করলো, তখন ওরকম বোকার মতো কোশ্চেন করলে মায়ের। আচ্ছা তারপরে আসেন, তারপর হচ্ছে 15 নম্বরে বলছে যে ফর সেলস রিটার্ন ফর ক্যাশ সেলস। আচ্ছা এখানে এটা মূল কথা হচ্ছে নগদে বিক্রিত মাল যদি ফেরত আসে। আচ্ছা নগদে বিক্রিত মাল যদি ফেরত আসে তাহলে আমরা কি করব, আমরা করব হচ্ছে সেলস মানে বিক্রয় ক্রেডিট না, তাহলে বিক্রয় ফেরত তার বিপরীত হয়, ডেবিট হয়। তাহলে বিক্রয় ফেরত ডেবিট, আর নগদ টাকা আমাদেরকে ফেরত দিয়ে দিতে হবে নাকি, আমাদের বিক্রয় করা মালাগুলো আমাদেরকে ফেরত দিয়ে গেছে, তাহলে আমি না ওর টাকা ওরে ফেরত দিব না, তাহলে ক্যাশ ক্রেডিট হবে। তাহলে এটা যাবে কি হবে, সেলস রিটার্ন ডেবিট ক্যাশ ক্রেডিট, সেলস রিটার্ন ডেবিট ক্যাশ ক্রেডিট। আর সাধারণত এই বাকিতে বিক্রয় করা পণ্যগুলোই ফেরত আসে। আর বাকিতে বিক্রয়কৃত পণ্য যদি আমরা ফেরত পাই তাহলে সেলস রিটার্ন ডেবিট হবে, কিন্তু ক্যাশ ক্রেডিট না হয় অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে। কারণ আমি ওর কাছে যত টাকা পাইতাম ও তো কিছু পণ্য ফেরত দিয়ে দিছে, তাহলে অতটুকু দেনাদার তো কমাই দিতে হবে, কারণ আমরা তো ওর কাছে এখন আর টাকা পাই না, কমাই যেহেতু পণ্য ফেরত দিয়ে দিছে তাহলে আমরা ওর হিসাব থেকে বাদ দিয়ে দিব, ঠিক না। তাহলে সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তাহলে 15 এবং 16 বুঝছেন কিনা? 15 নাম্বার 15 এবং 16তে কোনো সমস্যা আছে থাকলে বলো। আছে? বুঝছেন এতটুকু 16 পর্যন্ত কথা বলে? আচ্ছা তারপর হচ্ছে যে 17 নাম্বারে আসেন। 17তে বলছে যে ফর ক্যাশ উইথড্র। আচ্ছা উইথড্র মানে হচ্ছে যে উত্তোলন। উইথড্র মানে কি? উত্তোলন। এটা মুখস্থ করে ফেলবেন, উইথড্র মানে হচ্ছে উত্তোলন। আর উত্তোলনকে আমরা কি বলি, ড্রয়িং বলি, কেমন। উইথড্র মানে হচ্ছে উত্তোলন, উত্তোলনকে আমরা কি বলি ভাইয়া, ড্রয়িং বলি, ঠিক আছে। উইথড্র মানে হচ্ছে যে উত্তোলন, আর উত্তোলনকে আমরা ড্রয়িং বলি, ঠিক আছে। আচ্ছা তাহলে আসেন, উইথড্র মানে হচ্ছে উত্তোলন, উত্তোলনকে আমরা কি বলি ভাইয়া, ড্রয়িং বলি। আচ্ছা মালিক যদি কখনো নগদ উত্তোলন করে ওই জাবেদাটা একটু বলবা। মালিক যদি কখনো নগদ উত্তোলন করে ওই জাবেদা কি, উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, বলো। নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা তাহলে আমরা উত্তোলনকে কি বলতেছি, ড্রয়িং। তাহলে উত্তোলনকে ড্রয়িং ডেবিট, আর নগদ ক্রেডিট মানে হচ্ছে ক্যাশ ক্রেডিট। তাহলে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এটাকে আমরা ইংরেজিতে লিখলাম ড্রয়িং ডেবিট ক্যাশ ক্রেডিট। আর ড্রয়িংকে আমরা হিসাব সমীকরণ ভাই দিয়ে দ্বারা এখানে বলি। কি, বলো। আচ্ছা ভাই এখানে কি ড্রয়িং হবে নাকি ড্রয়িংস হবে? এস মনে হবে না, একটু চেক করিয়েন। এস হবে না, ড্রয়িং হবে, কেমন। তো এত বানানটা একটু চেক করিয়েন আপনি। আচ্ছা ভাই কিছু কিছু জায়গায় দেখি যে ড্রয়িং লিখছে, আবার কিছু কিছু জায়গায় ড্রয়িংস লিখছে। তাহলে এস দিয়েন, সমস্যা নেই। আচ্ছা ড্রয়িংসে দিয়েন, অ্যাসে দিয়েন, ঠিক আছে। আচ্ছা তাহলে যদি মালিক যদি উত্তোলন করে তাহলে ড্রয়িং ডেবিট আর ক্যাশ ক্রেডিট। আর মালিক যদি কখনো পণ্য উত্তোলন করে তখন আমরা ড্রয়িং ডেবিট দিব, কিন্তু ক্যাশ ক্রেডিট না দিই। আমরা তখনকে যখন এই যে কি বলে পণ্য উত্তোলন করে ওটা যাবে, আমরা কি শিখছি, উত্তোলন ডেবিট কয় ক্রেডিট না, তাহলে উত্তোলনকে ড্রয়িং ডেবিট দিলাম। আর কয় তো আমরা জানি পার্সেজ হয়, তাহলে পার্সেজ হিসাব ক্রেডিট হয়, কেমন। পার্সেজ কিন্তু সবসময়ই ডেবিট হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একদমই কম ক্ষেত্রে ক্রেডিট হয়, যেমন ধরো হচ্ছে পণ্য উত্তোলনের ক্ষেত্রে ক্রেডিট হয়। আচ্ছা আরও একটা ক্ষেত্রে পার্সেস ক্রেডিট হয়, কে বলতে পারবা, পণ্য উত্তোলন বাদে আরও এক জায়গায় কয় ক্রেডিট হয়, বলতে পারবা না কেউ। আরও একটা যাবে বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ, হ্যাঁ ঠিক আছে। বিনামূল্যে পণ্য বিতরণে কি হয়, ওই যে বিজ্ঞাপন ডেবিট হয় আর কয় ক্রেডিট হয়। আচ্ছা আরও একটা ক্ষেত্রে, তাহলে 3টা ক্ষেত্রে হয়, বলতে পারবেন। ক হিসাব ক্রেডিট সাধারণত আমরা জানি যে সবসময় ক হিসাব ডেবিট হয়, কিন্তু একদম খুঁটিনাটি জায়গায় ক হিসাব ক্রেডিট হতে পারে। যেমন আমরা এখন শিখলাম হচ্ছে পণ্য উত্তোলনের ক্ষেত্রে হতে পারে। তারপরে একটু আগে তুমি কি বলছো হচ্ছে যে কি, যে পণ্য বিতরণ বা বিনামূল্যে পণ্য বিতরণের ক্ষেত্রে ক হিসাব ক্রেডিট হতে পারে। আরও একটা ক্ষেত্র আছে, কে বলতে পারবেন। মুনাফাবিহীন বিক্রয় আছে না, ওটা সমন্বয় জাবেদার মধ্যে ক হিসাব ক্রেডিট হতে পারে, বুঝছেন। যেমন আমরা জানি বিক্রয় সব সময় ক্রেডিট, কিন্তু মুনাফাবিহীন পণ্য বিক্রয়ের মধ্যে যখন আমরা সমন্বয় জাবেদা এটা করব না, তখন ওটার হচ্ছে ক হিসাব, এই যে বিক্রয় হিসাব ডেবিট হয়, ক হিসাব ক্রেডিট হয়। আচ্ছা যদি তোমাদের এত কঠিন জাবেদা শেখার দরকার নাই, তবু বললাম আর কি, কেমন। আচ্ছা তারপরে আসেন। আচ্ছা আমরা 18 পর্যন্ত পড়লাম। 18 পর্যন্ত কারো কোনো সমস্যা আছে থাকলে বলতে পারেন আমারে। আর কারো কি কঠিন লাগে, কঠিন লাগলেও বলতে পারো। আর প্রথম ক্লাসটা যদি কেউ মিস করেন, আমার এই যে তোমাদের যে সিক্রেট গ্রুপটা আছে না, ওটাতে আপলোড করা আছে, দেখে নিবা।
আর আমি টুকটাক কিছু ক্লাস ইউটিউবে আপলোড করি, ওগুলোও দেখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা 18 পর্যন্ত ক্লিয়ার? বলো, কথা বলো। 18 পর্যন্ত বুঝছো কিনা? আচ্ছা, এরপরে আমরা 19-এ যাই। এটা কিন্তু তোমরা বাসায় আবার এক্সারসাইজ করতে হবে। ভাইয়া তো করেছি, কোনো ব্যাপার না, একদম উল্টাই ফেলাম, মানে এগুলা কোনো মানে অঙ্ক হইলো। কিন্তু তুমি দেখবা যে ওই পরীক্ষার সময় যাই করতে গেলে ওরে আরে উত্তোলন তো জানে, উত্তোলন ইংরেজিটা তো ভুলে গেছে, এবার কি করা। এর জন্য বাসায় এক্সারসাইজ করতে হবে, নাহলে তুমি দেখবে যে পারি পারি করে আটকে যাবা, ধরা খাই যাবা। আচ্ছা এরপরে হচ্ছে যাই 19 নাম্বার। যদি ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করে, ব্যাংক হতে উত্তোলন, এই এটা হবে না, এটা জাবেদা হবে না, ভুল করছে তো। এটা ব্যক্তিগত প্রয়োজনে, এটা ইয়া হবে, সরি ভাই, এটা হবে হচ্ছে যায় ফর উইথড্র ফ্রম ব্যাংক ফর, লেখা হচ্ছে যায় ইয়া ফর বিজনেস বা ফর বিজনেস লেখো। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলে জাবেদা হয় না, ওটা যায়, ওটা ইয়াই না, লেনদেনে না। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন না, এটা এটা হচ্ছে ব্যবসায়ের জন্য বা ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। আচ্ছা তাও তখন না, এই লেনদেনটা কাটিয়ে দিলে ভালো হয়, এই লেনদেনটা কাটিয়ে দিও তোমরা। এটা কিসে জাবেদা দিয়ে দিছে জানো নি? এটা হচ্ছে যায় মালিক আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে, আচ্ছা আমি তো বলে লিখে দিই, এটা কিসে জাবেদা দিছে আমি বলি। এটা দিছে হচ্ছে যায় মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন, মানে মালিক আসে আমাদের ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে গা, তাহলে এটাও উত্তোলন, তাহলে ড্রয়িং ডেবিট। কিন্তু ব্যাংকে টাকা কমে গেছে না, তাহলে ব্যাংক ক্রেডিট। আপাতত এটা যেহেতু ভুল করছে, এটা আমি সংশোধন করে দিব, ঠিক আছে? আচ্ছা শীটটা আরও টুকটাক সংশোধনে বাকি আছে, তোমরা প্রিন্ট করিও না, আমি আরেকটু কারেকশন করে তোমাদেরকে দিব শীটটা, কেমন? আচ্ছা তাহলে এটা এই 19 নম্বর জাবেদাটা আপাতত আমরা স্কিপ করলাম, এটা লাগবে না, আমি ঠিক করে তোমাদেরকে দিব। তারপর 20 নম্বর জাবেদা দেখেন। 20 নম্বর জাবেদা বলছে যে ফর ক্যাশ উইথড্র ফ্রম ব্যাংক ফর অফিস। আচ্ছা আমরা অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করছি, এটা মনে আছে কন্টাইনটি তোমরা 2000 নগদান বইতে করছিলা। এই লেনদেনের কারণে কি হবে? নগদ টাকা বাড়বে, ব্যাংকে টাকা কমবে, কারণ আমরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করছি, তাহলে নগদ টাকা বাড়বে আর ব্যাংকে টাকা কমবে। এটা জাবেদা কি ছিল? নগদান ডেবিট, নগদান ডেবিট ব্যাংক ক্রেডিট, ঠিক না? নগদান ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট, এটাই তো। এটা জাবেদা কি? নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট না? তাহলে এই যে ক্যাশ ডেবিট, এই যে ব্যাংক ক্রেডিট, ক্যাশ ডেবিট ব্যাংক ক্রেডিট। 20 নাম্বার জাবেদাটা বুঝছেন? ক্যাশ ডেবিট ব্যাংক ক্রেডিট। আচ্ছা না বুঝলে আমার বলিও, কিন্তু এগুলো আহমরি কঠিন জাবেদা না। তারপর হচ্ছে যাই ডেপ্রিসিয়েশন, মানে হচ্ছে অবশ্যই, অবশ্যই নিয়ে এইচএসসিতে একটা অধ্যায় করে ফেলছো, মানে আছে নি? অবশ্যই যা বাংলা জাবেদাটা বলো তো, অবশ্যই বাংলা জাবেদা বলো। অবশ্যই হিসাব ডেবিট আর পুঞ্জীবিত অবশ্যই ক্রেডিট, ঠিক না? আর ইংরেজিতে অবশ্যইকে বলা হচ্ছে ডেপ্রিসিয়েশন, কেমন? তাহলে অবশ্যইকে এটা 10 বার একদম টাটকা মুখস্থ করে ফেলবা। ডেপ্রিসিয়েশন, অবশ্যই মানে ডেপ্রিসিয়েশন, তাহলে অবশ্যই ডেবিট, অবশ্যই ডেবিট মানে হচ্ছে ডেপ্রিসিয়েশন ডেবিট। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স লিখলে আর ভালো, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট। আর পুঞ্জীবিত অবশ্যই ক্রেডিট না, এটাকে বলবো যে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। আচ্ছা এখানে আরেকটা জিনিস, আমরা কিন্তু অঙ্ক করার সময় পুঞ্জীবিত অবশ্যই কিসের এটা লিখতাম না, কিন্তু বর্তমানে প্রিন্সিপাল অ্যাকাউন্টিং করার ক্ষেত্রে তোমরা কিসের ডেপ্রিসিয়েশন এটা বলে দিবা। ধরো তুমি বললা যে এই যে ফার্নিচারের ডেপ্রিসিয়েশন করলা, তাহলে বলবা যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, বুঝছেন কিনা? এরকম যেই অ্যাসেটের তুমি অবশ্যই করলা ওই অ্যাসেটের নাম লিখে ফেলবা। তুমি ধরো মেশিনারি ডেপ্রিসিয়েশন করলা, তাহলে বলবা যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন মেশিনারি, বুঝছেন? তাহলে অবশ্যই ডেবিট, পুঞ্জীবিত অবশ্যই ক্রেডিট, এটা ইংরেজি হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। 21 নাম্বারটা একটু স্টার দিয়ে, এটা বেশি গুরুত্বপূর্ণ। 21 নাম্বার বুঝছেন? 21 নাম্বার জাবেদাটা বুঝছো? আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে যাই এই যে 22 নম্বর। আচ্ছা কালকের লেখাগুলোতে খরচের মধ্যে ডেপ্রিসিয়েশন আসছিল কিনা তো খেয়াল করিনি। আচ্ছা 22 নম্বর দেখেন ছিল, তাহলে ঠিক আছে। আচ্ছা স্যালারিজ অথবা রেন্ট, বেতন অথবা ভাড়া যদি আমরা নগদে পরিশোধ করি তাহলে ওই খরচটা ডেবিট হবে। মানে যদি বেতন দিই বা ভাড়া দিই, তাহলে আমরা জাবেদা কি লিখতাম? বেতন হিসাব অথবা ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ঠিক না? তাহলে আমরা এখানে বলবো যে স্যালারি বা রেন্ট দিলে স্যালারি ডেবিট অথবা রেন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট, স্যালারি অথবা রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। 22 নম্বর বুঝছেন? স্যালারি অথবা রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। 22 বুঝছেন? আচ্ছা তারপরে হচ্ছে যায় 23 নাম্বারটা।
23 নাম্বার জাবেদা বলতেছে যে ক্যাশ পেড টু অ্যাকাউন্টস পেয়েবল, এটা বাংলাটা বুঝছেন? পাওনাদারকে আমরা নগদ টাকা পরিশোধ করলাম। আচ্ছা 22 নাম্বারটা যদি অগ্রিম হয় বেতন বা ভাড়া আচ্ছা 22 নাম্বার যদি অগ্রিম হয়, কেউ যাবে এটা উত্তর দিতে পারবা? স্যালারি বা রেন্ট মানে আমরা প্রিপেড করছি, অগ্রিম দিছি, তখন এটা জাবেদা কেউ বলতে পারবা? অগ্রিম দিলাম আমরা ভাড়া বা বেতন, এটা জাবেদা কেউ বলতে পারবা? প্রিপেড রেন্ট। প্রিপেড রেন্ট অথবা প্রিপেড স্যালারি ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তখন কি আমাদের ই বৃদ্ধি হবে নাকি এ বৃদ্ধি হবে বলো তো? তখন আমাদের এ বৃদ্ধি হবে, তখন এ বৃদ্ধি এ হ্রাস হবে, বুঝছেন? লিমা বুঝছো নি? আচ্ছা তারপর হচ্ছে যে 23 নাম্বার, 23 নাম্বার তো বুঝছে, সরি 23 নাম্বার তো এখনো বোঝা নেই। 23 নাম্বার বলতেছে যে কি, বলতেছে যে ক্যাশ পেড টু অ্যাকাউন্টস পেয়াবল, আমরা কি করছি, কারে টাকা পরিশোধ করছি? একজন পাওনাদারকে টাকা পরিশোধ করছি। তাহলে এটা জাবেদা কি হবে বলো তো? পাওনাদার ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, ঠিক আছে? তাহলে পাওনাদার হচ্ছে কি অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তাহলে দেখেন এই যে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট, বুঝছেন? এটা এই জাবেদাটা বুঝছেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তারপরে আসি আমরা তাহলে, এটা আমাদের শেষ হলো, এবার 24-এ আসি। 24 নম্বর বলতেছে যে ক্যাশ রিসিভ ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল, মানে দেনাদার থেকে আমরা টাকা পাইছি, তো দেনাদার থেকে টাকা পাইলে আমরা জানি যে নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তো নগদানকে আমরা বলবো যে ক্যাশ ডেবিট আর দেনাদারকে আমরা বলছি অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, ক্যাশ ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। 24 নম্বর বুঝছেন? ঠিক আচ্ছা তারপরে আমরা বলতে আমাদের 25 নাম্বার যাবত, এটা একটু খেয়াল করি, এটা অনেকে আবার ভুল করে বসে থাকে। ফর ডিসকাউন্ট রিসিভ, যদি আমরা ডিসকাউন্ট পাই মানে বাট্টা পাই, নগদ বাট্টা যদি পাই, তখন আমাদের কি হবে? বাট্টা জাবেদা জানেন? বাট্টা যাবে, অনেকে বাংলা জাবেদাটা এই পারে না, এটা লেখো। বাট্টার বাংলা ধরো বাট্টা প্রাপ্তি জাবেদা হচ্ছে দেনাদার ডেবিট, এটা লিখতে পারেন, দেনাদার ডেবিট আর প্রাপ্ত বাট্টা ক্রেডিট। বাট্টা পাইলে তো আয় আর বাট্টা দিলে ব্যয়, এটা তো জানেন। প্রাপ্ত বাট্টা ক্রেডিট, তো এটার ইংরেজি টার্ম কি হবে? তাহলে দেনাদারকে আমরা বলেছি অ্যাকাউন্টস এর, আচ্ছা প্রাপ্ত বাট্টা, সরি দেনাদার ডেবিট হবে না ভাই, পাওনাদার ডেবিট হবে, কারণ আমরা তো যার থেকে বাট্টা পাইছি সে তো আমাদের পাওনাদার। এটা হবে পাওনাদার ডেবিট প্রাপ্ত বাট্টা ক্রেডিট, ঠিক আছে? যখন আমরা বাট্টা পাই, বাট্টা আমাদেরকে কে দিবে? আমাদের পাওনাদারই তো দিবে। ও আমাদের যত টাকা, ধরো ও আমাদের কাছে পায় 10,000, তো আমাদের বলে যে আচ্ছা ঠিক আছে, তোর 10,000 টাকা পরিশোধ করার দরকার নাই, তুই 9,000 টাকা দে, 1,000 টাকা ছাড়। এটা হচ্ছে বাট্টা, ঠিক আছে? আবার বাট্টা কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে কারবারি বাট্টা, একটা হচ্ছে নগদ বাট্টা। এটা কিন্তু নগদ বাট্টা। এই নগদ বাট্টা যখন আমরা পাবো, তখন আমাদের পাওনাদার কমে যাবে, মানে পাওনাদার আমাদের কিছু ছাড় দিছে, তাহলে পাওনাদার হিসাব ডেবিট, আর পাওনাদার হিসাব ডেবিট হবে, আর প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট। তাহলে এটা জাবেদা কি হবে? জাবেদা হচ্ছে অ্যাকাউন্টস পেয়াবল ডেবিট ডিসকাউন্ট রিসিভ ক্রেডিট, কেমন? মানে অ্যাকাউন্টস পেয়াবল পাওনাদার কমছে, আর প্রাপ্ত বাট্টা ডিসকাউন্ট রিসিভ হচ্ছে যে ক্রেডিট, যখন আমরা বাট্টা পাই তখন এটাকে আমরা বলছি প্রাপ্ত বাট্টা, তাহলে ডিসকাউন্ট রিসিভ ক্রেডিট। আর যখন আমরা বাট্টা দিব, কাকে বাট্টা দিব? দেনাদারকেই তো দিব, তখন অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে, আর ডিসকাউন্ট অ্যালোরেট এটা হচ্ছে ডেবিট হবে। আচ্ছা এটাকে আর কোনো নাম লিখছে কিনা তোমরা বইতে দেখলে আমরা বলিও, মানে এটা হচ্ছে ডিসকাউন্ট দিছি আর এটা হচ্ছে ডিসকাউন্ট পাইছি। 24 আর 25 আর 26 বুঝছেন? যখন বাট্টা দিছি আর বাট্টা পাইছি, এটা সাধারণত আরও মানে দেনা, এই যে নগদে যখন পাই এখানে 3টা এন্ট্রি অ্যালাও আসে। ধরো নগদে পাইছি 10,000, 9,000, ওই যে এরকম লেনদেন আসতে পারে। 10,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা পাওয়া গেল, বা 10,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা পরিশোধ করা হলো, এরকম লেনদেনগুলো পেতে পারো। আচ্ছা আমি বিগত সাল করাবো, তখন বুঝাই দিব আসলে। এখন বুঝছো 25, 26 যা বলছে তা বুঝছো? আচ্ছা তারপরে আসেন, তারপর হচ্ছে 27, গ্যাস পানি বিদ্যুৎকে একসাথে ইউটিলিটি বিল বলে। কেমনে? ওই যে বিকাশের অ্যাড দেখেন না, ওরা বলে দেখবা আমাদের ইয়ার মধ্যে ইউটিলিটি বিল পরিশোধ করা হয়। ইউটিলিটি মানে হচ্ছে গ্যাস, পানি, বিদ্যুৎ, এই তিনটাকে একসাথে ইউটিলিটি বলে। আচ্ছা যখন আমরা আচ্ছা এখানে আবার টেলিফোন বিলও বলছে, ইলেকট্রিসিটি, গ্যাস, টেলিফোন বা ওয়াটার বিলকে আমরা একসাথে বলবো যে ইউটিলিটি বিল। আর এগুলো যখন দিবা আমরা খরচকে ডেবিট করব না, তাহলে ইউটিলিটি এক্সপেন্স ডেবিট
আর ক্যাশ ক্রেডিট। যদি ব্যাংকে দিই তাহলে ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, ব্যাংক ক্রেডিট। যদি বকেয়া থাকে তাহলে ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, ইউটিলিটিস পেয়াবল ক্রেডিট। আমার কথা বুঝছেন? আমি কিন্তু একসাথে 3টা জাবেদা বলছি অলরেডি তোমাদের। লাস্টেরটা কি বলছেন? যদি নগদে দিই তাহলে ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর ব্যাংকে দিলে ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, ব্যাংক ক্রেডিট। আর যদি আমরা বকেয়া রাখি মানে খরচ হয়েছে টাকাটা এখনো পরিশোধ করে নেয় তাহলে ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, ইউটিলিটিস পেয়াবল ক্রেডিট হবে, মানে বকেয়া খরচ ক্রেডিট আর কি। 27 বুঝছেন? আচ্ছা, না বুঝলে ভাই বলিও। বাকিরা বুঝছো কিনা? বাকিরা চুপ করে আসো কেন রে ভাই? হ্যাঁ না তো বলো, বুঝলে হ্যাঁ বলো, না বুঝলে না বলো। বুঝছো কিনা বাকিরা? বাকিরা আমার কথা শুনতেছেন না? জি স্যার বুঝছি। আচ্ছা, তো এই এতটুকু বলতে কষ্ট হর। তারপরে দেখো 28 নম্বর দেখেন। 28-এ বলতেছে যে ক্যাশ বোরড ফ্রম ব্যাংক, তারপর কি বলছে, এন এ নোট পেয়েবল। আচ্ছা, ফদেয় নোটের মাধ্যমে আমরা ব্যাংক থেকে ঋণ নিছি, মানে ব্যাংক থেকে আমরা ঋণ নিছি, বিনিময়ে একটা ফদেয় নোট ওদেরকে দিছি। তাহলে এটা যাবে দেওয়া হচ্ছে নগদান ডেবিট, নগদান ডেবিট আর ফদেয় নোট ক্রেডিট। কেমন? ফদেয় নোট ক্রেডিট। কোনো কোনো বইতে এটা ব্যাংক ডেবিট দিতে পারে, সমস্যা নাই, হবে। আমার মতে ব্যাংক ডেবিট আরও ভালো হবে, নগদান ডেবিট না দিই। কারণ তো ব্যাংক সাধারণত নগদ টাকা না দিয়ে আমাদের অ্যাকাউন্টে টাকা জমা করে দেয়। আচ্ছা, এখানে এখানে ব্যাংক ডেবিট দিলে হবে, নগদ ডেবিট দিলে হবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে নগদ বা ব্যাংকে আমরা বলছি ক্যাশ ডেবিট অথবা ব্যাংক ডেবিট, আর ফদেয় নোটকে আমরা বলছি নোট পেয়েবল ক্রেডিট। কেমন? তাহলে আমরা যদি ফদেয় নোটের মাধ্যমে ব্যাংক থেকে টাকা নিই তাহলে ক্যাশ ডেবিট অথবা ব্যাংক ডেবিট হবে। আর ফদেয় নোট হিসাবে ক্রেডিট, তো তাহলে ফদেয় নোটকে আমরা বলবো যে নোট পেয়েবল ক্রেডিট। বুঝছেন? 28 নম্বর। আর 2টা জাবেদা আছে, ওই 2টা জাবেদা শেষ করে দিই, তাহলে তোমাদের বেসিক জাবেদা শেষ। আচ্ছা, পারচেজ মার্চেন্ডাইজ, আমরা যদি কোনো পণ্য মানে মজুদ মানে কোনো পণ্য যদি ক্রয় করি তখন মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট করতে পারি। আচ্ছা, এটা আপাতত লাগবে না, এটা ওই যে আমরা নিত্য মজুদ যখন করব তখন মোটামুটি লাগবে আর কি। আপাতত 19 নাম্বারটা স্কিপ করলে হবে। আচ্ছা, তা এই 29 নাম্বারটা স্কিপ করলে হবে। তারপর 30 নাম্বার আসেন, পার্সেল সাপ্লাইজ ফর ক্যাশ। আমরা যদি সাপ্লাইজ নগদে কিনি তাহলে সাপ্লাইজ একটা সম্পদ না, সাপ্লাইজ হিসাব ডেবিট, ক্যাশ ক্রেডিট। মানে সাপ্লাইজ যদি আমরা নগদে ক্রয় করি তাহলে সাপ্লাইজ ডেবিট হবে আর ক্যাশ ক্রেডিট হবে। কেমন? সাপ্লাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে আমি এখানে 30টা জাবেদা আজকে তোমাদেরকে পড়াইলাম, যদি 30টার মধ্যে আরও 2-3টা বাদ গেছে। কেমন? ধরো 26-27টার মতো জাবেদা পড়াইলাম। তোমাদের কাজ হচ্ছে এই, মানে আমি কালকের মধ্যে ছবিটা প্রিন্ট করে পিডিএফটা ঠিক করে দিব। তোমাদের কাজ হচ্ছে এটা প্রিন্ট করি, ডান পাশে যে জায়গা আছে না এখানে বাংলাগুলো লিখবা। আর আজকে এবং কালকে যে 2টা ক্লাস নিলাম, এই 2টা ক্লাস আবার দরকার হলে রেকর্ড দেখে নিও আর পিডিএফটা একবার পড়ে নিবা ভালো করে। এরপরে তোমাদের পরবর্তী ক্লাস হচ্ছে 8 তারিখ বুধবার। কেমন? তো ঠিক আছে।